ঘুরে ঘুরে দেখা আর ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করা আমার পেশায় পরিণত হয়েছে। আশেপাশের যত ভয়ানক ঘটনা সেটা কালেক্ট করাই আমার কাজ হয়ে দাঁড়িয়েছে। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করব সেটা বাছাইকৃত ইমেইল স্টোরি। আশা করি আমার ঘটনাটা অনেক ভালো লাগবে এবং ভয়ানক হবে। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা কিশোরগঞ্জের একটা আপু পাঠিয়েছে। তার পরিচয় আমাকে দিয়েছে, কিন্তু আমাকে বলেছে সে যেন সবার মাঝে আমার পরিচয়টা যেন তুলে না ধরে। সে আমার প্রতিটি ঘটনা নিয়মিতই শোনে, আর তারও ইচ্ছে জাগে যে আমাকে একটা ইমেল পাঠাবে তার জানা ভয়ঙ্কর ঘটনা, যেন আমার চ্যানেলে আমি সেটা সবার সামনে শেয়ার করেছি। তাহলে কিশোরগঞ্জের এই আপুটার ঘটনাটা সবার কাছে শেয়ার করা যায়। আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাও আমরা সরাসরি আমাদের ঘটনায়। গ্রামটা অদ্ভুত রকম রহস্যময়। এটার প্রকৃত নাম বিলগাঁও হলে এই অঞ্চলের সব মানুষ এটিকে মরা গ্রাম হিসেবে চেনে। গ্রামের 75% জায়গা জুড়েই রয়েছে একটা মুসলমানদের ও আরেকটা খ্রিস্টানদের গোরস্থান আর একটা শ্মশান। বাকি 25 ভাগ জায়গার মধ্যে একটা বিলের কিছু অংশ এবং গ্রামবাসীর বাস। গ্রামের জীবিত লোক সংখ্যা প্রায় 200, মৃত কয়েক হাজার। জীবিতদের অধিকাংশই পুরুষ মানুষ এবং প্রাপ্তবয়স্ক। তাদের সবাই পেশায় মৃত মানুষদের অন্তিম ক্রিয়া সংক্রান্ত। দিনের থেকে রাতেই এই গ্রামে চঞ্চলতা বেশি থাকে। দূর দূরান্ত থেকে প্রতি রাতে অসংখ্য মানুষকে এখানে আসতে হচ্ছে নিজের আপনজনদের অন্তিম স্থানে পৌঁছে দিতে। শহরে যেখানে লাশ দাফন করা হয় খুব ভেজাল আর খরচের বিষয়ে, এখনও তার উল্টো। গোরস্থান কিংবা শ্মশান নিয়ে অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও এই গ্রামের মানুষেরা নিশ্চিত মনের প্রাণে বিশ্বাস করেন এর চেয়ে পবিত্র স্থান আর কোথাও নেই। তাই পুরো গ্রামকে গোরস্থান হতে দেখেও তাদের মনে কোনো চিন্তা নেই। হলুদ পিকআপ ভ্যানটি সেতুতে পার হলো। এরই রকমের আরও 4টি ভ্যান দেখা যাচ্ছে আগে পিছে। সবগুলোতেই পিনপতন, নীরবতা। মৃত মানুষের খাটিয়ে ঘিরে বসে আছে সবাই। বাকি ভ্যানগুলো হলুদ পিকআপ ভ্যানটিকে অতিক্রম করে চলে গেল। এটাই কেবল একটু মন্তর গতিতে চলছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে ম্যানেজার খলিল। দীর্ঘক্ষণ নীরব থেকে তার হাত পা নিষ্পিস করেছে। পেছনে লাশের কাছে বসে আছে ছোট সাহেব আর বড় সাহেব। তাই সিগারেট ধরাতেও পারছে না। সে ভাবছে মানুষের কি ভাগ্য, কোটি টাকার সম্পত্তি পড়ে আছে লোকটার, আর তার ভাগ্যে একটা অ্যাম্বুলেন্স জুটল না। ঢাকায় গোরস্থানের কি অভাব আছে? তবুও কেন এত দূরে লাশ টেনে আনতে হবে, তাও ট্রাকে করে? বড়লোকের বিষয় নিয়ে বেশি ভাবলেও বিপদ। ম্যানেজারের খলিল ফিসফিস শব্দে ড্রাইভারকে জিজ্ঞেস করে, শুনেছি ওই গ্রামটা নাকি আগে পিশাচদের দখলে ছিল? ড্রাইভার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন। এখন কি নাই? না, যেই গ্রামে গোরস্থান থেকে সেই গ্রামে পিশাচ থাকে না। আগে কি ওখানে গোরস্থান ছিল না নাকি? হ্যাঁ, বিলগাঁও না, প্রথমে ওটা একটা জঙ্গল ছিল। এখন যেটা বিল ওইটা ছিল বড় একটা নদীর অংশ। বড় বড় নৌকা চলতো ওখানে। পরে জঙ্গল কাইটা ধান চাষ করেছিল এই এলাকার জামশেষ মাধবেরা। ধান খেতে বইরা পরে গ্রাম বানালো। বিলে প্রচুর মাছ পাওয়া যেত বলে অনেক মানুষ ভরে গেল পুরো গ্রাম। এরপরে মানুষের গন্ধে কত হাজার বছরের পুরো পিছাস জায়গা উঠল। একটা একটা করে গ্রামের বাচ্চা, মহিলা, বয়স্ক মানুষ ধৈর্য ধৈর্য মারতে লাগলো। নানান সাধু বিদ্যান ওজা আইতে লাগলো পিশাচ তাড়াইতে। ওরাও মরতে লাগলো সমানে। মরা মানে এমন তেমন মরা না, শরীর এক খণ্ড পাওয়া যাইতো বিলের কাছে, তো আরেক খণ্ড 100 হাত দূরে আম গাছতলায়। পরে এক মাওলানা পুরোহিত, এক ফাদার আইসে বলল পুরো গ্রামটা গোরস্থান আর শ্মশান বানাইতে, তাইলেই পিশাচ দূর হইব আর কি। গ্রামের অর্ধেকের বেশি মানুষ এমনই চলে গিয়েছিল ভয়ে। এইবার বাকিরাও গেল গা। সেই থেকে বিশ্বাস মুক্ত ওই গ্রাম, মরা গ্রাম। কাহিনীটা শুনে ভয় পেয়ে গেলেই গেল খলিল। অবাক দৃষ্টিতে মেলে ড্রাইভারের মুখের দিকে তাকিয়ে রইল সে। অদ্ভুত কাহিনী। সে সবসময় জানতো শ্মশান থেকে গোরস্থানের আশেপাশেই পিশাচ থাকে বেশি। এ যেন তার উল্টো। এমন সময় গাড়ি থামলো। ড্রাইভার বলল, জরুরি কাজ থাকলে সেরে ফেলেন, এখনই সামনে 1.5 ঘন্টার পথ।
কোনো থামাথামি নাই। খলিল একটু বেশি খুশি হলো। এই ফাঁকে একটা সিগারেট টানা যাবে। গাড়ি থেকে নেমে সাহেবদের সে বলল, এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে? দুই ভাই ভ্যান থেকে নেমে খলিলকে বলল, তুমি লাশটাকে একটু দেখো, হ্যাঁ আমরা আসছি। হতাশ হলো সে। কিছুক্ষণ কেটে গেল, ড্রাইভার নেই, সাহেব নেই, আশেপাশে কোনো মানুষও নেই। অদ্ভুত একাকিত্ব। খলিল আর চোখে বারবার ভ্যানের ওপর থাকা খাটিয়ার দিকে তাকাচ্ছে। ময়নাল স্যার তাকে খুবই স্নেহ করত, সেও তাকে শ্রদ্ধা করত অনেক। তবে বেশ কয়েক মাস ধরে বুড়ো ও তার উপর বেশ বিরক্ত ছিল। খলিলের করা কিছু হিসেবের গোলমাল তার চোখে পড়েছিল বলেই হয়তো তার চাকরিটা প্রায় যায় অবস্থা। এমন সময় সে খবর পায় বাড়ির সিঁড়ি থেকে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে স্যার। আসলে যতটা খারাপ লাগছিল তার মনে, তার চেয়ে বেশি স্বস্তি অনুভব করেছিল সে। তার দুই ছেলেকেও অবশ্য তেমন একটা শোকাতর মনে হচ্ছে না। খলিল ভাবে এর কারণও আছে। লোকটার কারণে মন মতন চলতে পারেনি দুই ভাই। এমনকি পছন্দের মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারেনি সে। পারিবারিকভাবে ধনী হলেও মন মতো খরচ করবার স্বাধীনতা ময়না সাহেবের কেবল একার ছিল। সম্পত্তি পেয়েই তাই হয়তো দুই ভাইয়েরও শোকের চাইতে স্বস্তিটাই বেশি। ময়না সাহেবের বয়সও হয়েছিল 72। এসবই ভাবছিল সে। হঠাৎই কোথা থেকে একদম ধমকা বাতাস খাটিয়ের উপর থেকে লাশ ঢেকে রাখার চাদরটা সরিয়ে ফেলল। দ্রুত লাফ দিয়ে ট্রাকে উঠে চাদরটা দিয়ে খাটিয়ার ঢেকে দিল সে। বাতাস আবার তীব্র হয়ে উঠল, আবার চাদরটা সরে গেল। চাদর দিতে গিয়ে লাশটার দিকে তাকিয়ে একটু থমকে গেল সে। তার কেন যেন মনে হলো লাশটা একটু নড়ছে। আজব চিন্তা। লাশটা পুরোটা কাফনের কাপড় দিয়ে ঢাকা, মাথার উপর এবং পায়ের নিচে সুতলি দিয়ে বাঁধা, কিন্তু ওগুলো একাই খুলে যাচ্ছে কেন? ভয়ে থর থর করে কাঁপতে লাগলো সে। মনের ভ্রম নয়তো। আর একটু বাতাস ছিল। লাশটার মুখের উপর থেকে কাপড়টা সরে গেল। তার চোখের সামনে ময়নাল সাহেবের মুখটা উন্মুক্ত হয়ে গেল। ব্যান্ডেজে মোড়া মাথা, মুখের দাড়িগুলোর বিশ্রীভাবে নাকের ফুটো দিয়ে ঢুকে আছে, আর দুই চোখ অদ্ভুতভাবে বেঁকে গিয়ে ভ্রুগুলো প্রায় কাছাকাছি মিশে গেছে। ভয়ের এক অতল গহরে তলিয়ে যাচ্ছে সে। আশেপাশের লোকজন কিংবা দিনের আলো থাকলে হয়তো এর সহস্র ভাগের এক ভাগ ভয়ও তার ভেতর কাজ করতো না। সে একটু ঝুঁকে লাশটার মুখটাকে আবার কাফনের কাপড়ে ঢেকে দিতে চাইল, কিন্তু লাশটা কেমন যেন ছটপট করে উঠল। ওটার হাত পা কাঁপছে, মোচড়ামুচি করে শরীরের বাঁধন খোলার চেষ্টা করছে, যেন সে যদিও কিছু দিয়েই বাধা নেই লাশটা। আতঙ্ক এবার খলিলের পাঁজরে তীব্র একটা আঘাত আনল। মৃত ময়নাল ব্যাপারীর চোখ দুটো খুলে গেল। মিনমিন শব্দে আওয়াজে বেরিয়ে আসছে ওটার মুখ থেকে, পালিয়ে যাও তোমরা এখান থেকে, ওরা পালিয়ে যাও, ওরা সবাইকে মেরে ফেলবে, ওরা কিছুতে সেই গোরস্থানে আমাদের যেতে দেবে না, পথ ভুলিয়ে মেরে ফেলবে, তোমরা পালাও তাড়াতাড়ি। ওরা জেনে গেছে আমি স্বাভাবিকভাবে মরিনি, আমার সন্তানেরা ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে আমায় মেরেছে। ওরা ছোট তাই ভুল করে ফেলেছে, কিন্তু ওরা তাদের ছাড়বে না। পিশাচরা সব জেনে গেছে। ওরা এখনো ভূত পেতে থাকে আমার মতো লাশের জন্য। পালাও, তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে খলিল। ঘুম নাকি অন্য কিছু, কি হচ্ছে সব? ভয়ে তার শরীর একটু নাড়াতে পারছে না। বাতাস থেমে গেছে। না, এভাবে চললে হবে না, তাকে কিছু একটা করতেই হবে। সে একটু নড়তে পারলো, ঝাঁপিয়ে পড়লো লাশটার উপর। দ্রুত ওটার মুখ আর মাথা পেঁচিয়ে দিল কাপড়টা দিয়ে, সুতলিগুলো দিয়ে বেঁধে দিল আবার মাথা আর পা। লাশটার কাপড়টা দিয়ে সুতলিগুলো দিয়ে বেঁধে দিল আবারও লাশটার ছটফটানি কমে গেল। অস্থির হয়ে পিকআপ ভ্যান থেকে লাফিয়ে নেমে পড়ল সে। কি হলো তার সাথে? জ্ঞান হারাবে সে। ওরাও কোথায়? এখনো আসছে না কেন?
ট্রাকের ড্রাইভারের পাশের সিটে দৌড়ে গিয়ে উঠে পড়ল সে। কত দূর গেছে ওরা, দ্রুত ফিরে আসুক। আর পারছে না সে, থরথর করে কাঁপা শরীরটাকে নিয়ন্ত্রণ করতে। কি এক আতঙ্ক গ্রাস করে নিচ্ছে তাকে। সে গাড়ি চালাতে পারে না। গাড়ির সিটের উপরেই চাবিটা ফেলে গেছে ড্রাইভার। ইচ্ছা করছে গাড়িটা চালু করে পালিয়ে যায় কোথাও, কিন্তু অসম্ভব। চোখে অন্ধকার দেখল সে, শুধু শুধু অন্ধকার। জ্ঞান হারালো। যখন চোখ খুলল দেখল পিকআপ ভ্যান ট্রাকটি ছুটে চলেছে অসম্ভব গতিতে। খলিল পাশে থাকা ড্রাইভারের দিকে তাকালো, বলল, ভাই গাড়ি থামান, আমাদের ঢাকায় নিয়ে চলেন, সামনে বিপদ আছে। ড্রাইভার কোনো উত্তর দিল না। সে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি ছুটিয়েই চলেছে। খলিল ড্রাইভারকে আরও কয়েকবার গাড়ি থামাতে বলল, কিন্তু সে তাকে পাত্তাই দিচ্ছে না। উত্তেজিত হয়ে ড্রাইভারের হাত স্পর্শ করলো সে, তার দৃষ্টি আকর্ষণ করতে। আগুনের ছ্যাঁকা খাবার ভাব করে মুহূর্তের হাতটা সরিয়ে নিল সে। ড্রাইভারের হাত এত শীতল, তার মনে হলো একটা বরফের টুকরোর হাত দিয়েছে সে। আতঙ্কে উন্মাদ করে তাকে সে চিৎকার করে উঠল, গাড়ি থামান তাড়াতাড়ি, বিশ্বাস গাড়ি থামান। গাড়ি থেমে গেল। ড্রাইভার তার দিকে তাকালো। ওর চোখে কোনো প্রাণের অস্তিত্ব যেন নেই। মুহূর্তেই সেই গাড়ি থেকে নেমে পেছনের দিকে চলে গেল। সাহেবদের নিয়ে কোনো মতে কেটে পড়তে পারলেই সে বাঁচে। ভ্যানের উপর থেকে ধস্তাধস্তির শব্দ আসছে। তার নার্ভ আরও দুর্বল হয়ে এলো। ইচ্ছেটা কি? সে ছোট সাহেব বড় সাহেব বলে ডাকতেই ধস্তাধস্তি নেমে গেল, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। নিচ থেকে ভ্যানে কাউকেই দেখতে পাচ্ছে না, শুধু যেন খাটিয়াটা পড়ে রয়েছে। লাফিয়ে পিকআপে উঠে পড়ল খলিল। আসলেই কেউ নেই। খাটিয়ে লাশটা এত মোটা লাগছে কেন? একই লাশটা আবার নড়ছে। ওখানে যেন কয়েকটা লাশ পেঁচিয়ে আছে, একটা থেকে আরেকটা ছোটার চেষ্টা করছে। ধমকা বাতাসে কাফনের মুখ খুলে গেল। সেখানে এবার দেখা যাচ্ছে 3টা মুখ চিপাচিপি করে শুয়ে আছে এক কাফনে। ছোট সাহেব, বড় সাহেব আর ময়নাল ব্যাপারী। চিৎকার করে উঠল খলিল, 3টা লাশ যেন ওরা। দুই সাহেবের আবার কি হলো? সাহেব দুজন চোখ মিলে তার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই, হিতাহিত জ্ঞান নেই। আর তার চিৎকারে ফেটে পড়ল খলিল। চিৎকার করেই যাচ্ছে সে। এর মধ্যে আবার গাড়ি ছুটতে শুরু করলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়ে লাশের উপর গিয়ে পড়ল। কিছু বোঝার আগেই দুজোর হাত চেপে ধরলো তাকে। বড় সাহেবের কণ্ঠ, বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলেছি আমরা। ওরা সব টের পেয়ে গেছে। এমন পূর্ণিমার রাতে ওরা জেগে ওঠে, সব টের পেয়ে যায়। আমরা ভুল রাতে ভুল পথে ছুটে এসেছি, এখন আর ফেরার উপায় নেই। তুমিও চলো আমাদের সঙ্গে খলিল, ওরা তোমাকেও সাথে নিয়ে যাবে। ওদের আলাদা গোরস্থান আছে, ওখানে ওরা আমাদের রাখবে। খুবই ভয়ের। না 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 না, তুমি এসো না বাবা, আমাদের কিছুই ছাড়ছে না, মুক্ত করে আমাদের প্লিজ, বাঁচাও প্লিজ। হিংস্র জন্তুর মতো চিৎকার করে আর অনেকে ধস্তাধস্তি করে ওদের থেকে ছুটলো সে। আবার চিৎকার করতে লাগলো, গাড়ি থামা পিশাচ, গাড়ি থামা। কিন্তু গাড়ি থামে না। বুঝতে পারে সে আর কোনো উপায় নেই, মৃত্যু নিশ্চিত তার। ওকে কাফনে ছেড়ে বেরিয়ে আসতে 3টা নিষ্প্রাণ শরীর। গাড়ির ছুটে চলার তীব্র শব্দের মাঝেও ড্রাইভারের তীব্র হাসির শব্দ ভেসে আসছে সামনের থেকে। এক মুহূর্তে ভেবে গাড়ি থেকে লাফিয়ে পড়ল সে। প্রথমে আঘাত পেল মাথায়, অচেতন হয়ে গেল। যখন জ্ঞান ফিরল আবিষ্কার করলো নিজেকে একটা হাসপাতালে। ডাক্তার, পুলিশ তাকে ঘিরে রেখেছে। ওরা জানতে চাইল এত ভয়ঙ্কর ভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে কীভাবে বেঁচে গেল। ড্রাইভার আর ময়নাল সাহেবের 2 ছেলের লাশ খুঁজে পেলেও ময়নাল ব্যাপারীর লাশটা আর খুঁজে পাওয়া যায়নি। তারা কখনোই আর খুঁজে পায়নি। এটা কোথায় গেল? নিষ্পলক দৃষ্টি মিলে সিনিয়র দিকে তাকিয়ে রইল ম্যানেজার খলিল। তাদের ভাষা বোঝার ক্ষমতা নেই তার, কিন্তু ওদের পেছন থেকে এই বিকট কুৎসিত আকৃতি তার দিকে চেয়ে আছে। তার চোখের ভাষা সে ঠিকই বুঝতে পারছে।
তো বন্ধুরা, আমার এই ঘটনাটা এই পর্যন্তই। আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করেছি। কিন্তু বন্ধুদের কাছে একটা প্রশ্ন আছে আমার, সে দূরে কাউকে দেখেছে, সেটা আসলে কে ছিল, মানুষ নাকি অন্য কিছু? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। তাহলে সবাই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।